হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা। শুরু করার আগে আমি বলে দিই, যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। জাতীয়তাবাদ বিষয়ে রবীন্দ্রনাথের ধারণা সম্পূর্ণ নিজস্ব ধরনের। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতার বিরোধী। 1916 থেকে 17 সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিভিন্ন জায়গায় তিনি যেসব বক্তৃতা দেন সেগুলি নিয়েই তার ন্যাশনালিজম গ্রন্থটি প্রকাশিত হয়। তার জাতীয়তাবাদী ভাবনা একদিকে যেমন স্বদেশী চেতনায় সীমাবদ্ধ ছিল না, তেমনি ইউরোপীয় জাতীয়তাবোধের অহমিকার মধ্যেও সীমাবদ্ধ ছিল না। তার বক্তব্যের মধ্যে ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট, ন্যাশনালিজম ইন জাপান, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই তিনটি বিষয়ের উল্লেখ রয়েছে। প্রথমে আসছি পাশ্চাত্য সভ্যতা ও জাতীয়তাবাদ বিষয়ে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেই আলোচনায়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট শীর্ষক বক্তৃতার পাশ্চাত্য জাতীয়তাবাদের সমালোচনা করেন। তার মতে পাশ্চাত্য সভ্যতার জাতীয়তাবাদ সমগ্র মানবজাতি এবং মানব সভ্যতার পক্ষে এক ভয়াবহ বিপদ। পাশ্চাত্য জাতীয়তাবাদের উগ্র ও আগ্রাসী রূপ প্রত্যক্ষ করে তিনি তাকে মানুষের সব যুক্তি, বুদ্ধি ও বোধ শক্তি ধ্বংসকারী উগ্রতম নেশা বা মাদকদ্রব্য বলে বর্ণনা করেন। পাশ্চাত্য জাতিসমূহ নিজেদের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। মানুষের স্বার্থগত বিরোধ ও বিদ্বেষ শক্তিশালী হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ এরূপ জাতীয়তাবাদকে মানবতার শত্রু বলেছেন। রবীন্দ্রনাথ ইউরোপীয় জাতীয়তাবাদে তীব্র সমালোচনা করেছেন এবং পাশ্চাত্যের মাটিতে যে জাতীয়তাবাদের জন্ম তাকে ভালো চোখে দেখেননি। তার মতে এই ধরনের জাতীয়তাবাদ ধর্ম, মানবতাবাদ, নীতিবোধ ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত নয়। এই কারণে পশ্চিমের দেশগুলিতে মারামারি ঘটে চলেছে। নিজেদের দেশ, নিজেদের জাতি বড় আর অন্য সব দেশ, অন্য সব জাতি ছোট ও নীচ, এই ধরনের জাতীয়তাবাদ বিভেদ সৃষ্টি করে এবং দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করে, সমগ্র বিশ্বে আধিপত্য স্থাপন করে। এরপরে আসছি জাপানি জাতীয়তাবাদের প্রকৃতি বিষয়ে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেই আলোচনায়। রবীন্দ্রনাথ তার স্বদেশপ্রেমের মাধ্যমে যে সত্যটি প্রত্যক্ষ করেছেন সেটি হলো জাতির সবচেয়ে বড় শত্রু। যে কোনো নতুন জাতির জন্মই ছিল তার কাছে এক নতুন আতঙ্কের বিষয়। উদাহরণ হিসাবে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে জাপান পাশ্চাত্যেরই আলোকে নিজেকে নেশানে পরিণত করেছিল, সেই জাপানই পাশ্চাত্য দেশগুলির কাছে পরিণত হয়েছে এক আতঙ্কে। জাপান নিজে আবার নেশানের নতুন অস্ত্র হতে পেয়ে চীনের ওপর তার ধার পরীক্ষা করে আত্মপ্রসাদ লাভ করছে। এইভাবে ইউরোপের জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত জাপানের আগ্রাসী মনোভাবকে রবীন্দ্রনাথ কিছুতেই মেনে নিতে পারেননি। কারণ এশিয়ার একটি দেশ হওয়া সত্ত্বেও জাপান ইউরোপের ইতিবাচক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তার নেতিবাচক সভ্যতাকে গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। তাই তিনি জাপানে আগ্রাসী জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশে আতঙ্কিত হয়ে সে সম্পর্কে জাপানের চিন্তাশীল ব্যক্তিদের সতর্ক করে দিয়েছিলেন। এরপর আসছি ভারতের জাতীয়তাবাদ বিষয়ে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেই সম্পর্কে। ন্যাশনালিজম ইন ইন্ডিয়াতে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে পাশ্চাত্য সংস্কৃতি একদিকে যেমন ভারতের সংস্কৃতির নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার দিকে অগ্রসর হতে সাহায্য করেছে, অন্যদিকে পাশ্চাত্য জাতীয়তাবাদের বিষাক্ত পরিবেশ ভারতের জাতীয়তাবাদকে বিনষ্ট করে দিয়েছে। পাশ্চাত্যবাদীদের মতে ভারত কোনোদিনই নেশন ছিল না। রবীন্দ্রনাথ একে অস্বীকার করেননি, কারণ ভারত জাতিগত সমস্যাকে সামাজিক ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করে রেখেছিল। পাশ্চাত্য দেশগুলির মতো রাষ্ট্রের সর্বব্যাপী আধিপত্য ভারত তথা প্রাচ্যের দেশগুলিতে কখনোই দেখা যায়নি। এই প্রসঙ্গে রাষ্ট্রচিন্তাবিদ জ্যোতির্ময় ভট্টাচার্যের মতামত আমরা উল্লেখ করতে পারি। তিনি বলেছিলেন যে ভারত সমাজের সাময়িক সমস্যার সমাধান করতে গিয়ে ব্রাহ্মণ্যবাদ ও জাত ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে বাধা নিষেধের প্রাচীর তুলে শেষ পর্যন্ত সামাজিক ভেদাভেদকেই চিরন্তন করে তুলেছে।
নানা জাতি ভারতে আসার ফলে বহু সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছে। এই সমস্ত জাতির প্রবেশের ফলে ভারতের সামাজিক স্থিতির ভিত্তিটাকে নাড়িয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের মতে নেশানের দানব রূপ গ্রহণ কখনোই ভারতের পক্ষে কাম্য নয়। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে উগ্রতার অনুপ্রবেশকে তিনি আন্তর্জাতিক দুষ্প্রবৃত্তির স্বদেশী সংস্করণ বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথের মতে ভারতের ঐতিহ্য হল বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও মতের বৈশিষ্ট্য বজায় রেখে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। জাতিবিদ্বেষের পরিবর্তে ভারত সারা বিশ্বকে এমন এক পথ দেখাতে পারে যে ব্যক্তি বিকাশ ও সার্বজনীন ঐক্যের সাধনায় সমগ্র মানব সমাজকে উদ্বুদ্ধ করে তুলবে। এবার রবীন্দ্রনাথের ন্যাশনালিজম সম্পর্কিত বক্তব্যের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল। এ প্রসঙ্গে রবীন্দ্র গবেষক নেপাল মজুমদারের বক্তব্য উল্লেখযোগ্য। তিনি লিখেছেন যে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রীয় একচেটিয়া পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাননি। এগুলি সম্মিলিত রূপকেই তিনি ন্যাশনালিজম বলে অভিহিত করেছেন। তিনি ন্যাশনালিজমকে পুঁজিবাদের জন্য দায়ী করেছেন, কিন্তু সমালোচকদের মতে তিনি এই চিন্তাভাবনার সম্পূর্ণ বিপরীত, কারণ পুঁজিবাদের ঐতিহাসিক প্রয়োজনেই ন্যাশনালিজম গড়ে উঠেছে। রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের ধারণা ছিল ইউরোপ ও আমেরিকার পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদেরই সামগ্রিক রূপ। পরাধীন ঔপনিবেশিক দেশগুলির জাতীয়তাবাদী আন্দোলনের যে একটি বিশেষ প্রগতিশীল ভূমিকা রয়েছে তিনি তার উল্লেখ করেননি। তিনি এশিয়া ও আফ্রিকাকেই ইউরোপীয় প্রভুত্বের ক্ষেত্র হিসাবে দেখেছেন, কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলন শুরু করার জন্য ওই মহাদেশের পরাধীন দেশগুলিকে তিনি আহ্বান জানাননি। সবশেষে বলা যায় যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকাটা অস্বাভাবিক নয়, কারণ পাশ্চাত্য দেশগুলির প্রভাবে মানবতাবাদ বিরোধী বিভৎস জাতীয়তাবাদের নগ্নরূপ প্রত্যক্ষ করে রবীন্দ্রনাথ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, নীতিহীন জাতীয়তাবাদের ধ্বংস কামনা করেছিলেন এবং ন্যায়নিষ্ঠ মানবতা প্রতিষ্ঠার জন্য বিশ্বের মানুষকে তিনি আহ্বান জানিয়েছিলেন। এক কথায় বলা যায় তিনি তার জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণায় নিজের জাতির মধ্যে সকল জাতির এবং সকল জাতির মধ্যে নিজের জাতির সত্য রূপটিকে তুলে ধরতে চেয়েছিলেন। তো স্টুডেন্টস, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন তা আমি সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। নমস্কার।